বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা সুদূর সিলেট থেকে এখানে এসেছি ব্রাহ্মণবাড়িয়া পৌজিয়া দরবারে ছাপুই গ্রামে। পৌজিয়া দরবারে গদিসীন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কাছে আমরা এসেছি। গ্রাম বাংলা 24 ইউটিউব চ্যানেল এবং গ্রাম বাংলা 24 ফেসবুক পেজ থেকে এই লাইভটি প্রচার করা হবে। আপনারা জানেন সমসাময়িক অনেক বিষয় ঘটতেছে। বর্তমানে আলিম সমাজের মধ্যে একটা ঐক্য প্রক্রিয়া নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা চলতেছে এবং 1000 মাদ্রাসা এবং 116 জনের তালিকা নিয়ে সারা দেশে যখন তুলপাড় হয়েছিল তখন ব্যারিস্টার তুহিন আফরোজের সাথে যিনি ডিবেট করে অনেক কিছু উদ্ধার করেছিলেন, তুহিন আফরোজের কাছ থেকে আমরা এই ডিবেটের পরবর্তী আপডেট দেওয়ার জন্য আজকে তাহিরি হুজুরের সাথে আমরা কথা বলবো। আপনাদের ওনার কাছে নিয়ে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাবো গ্রাম বাংলা 24 ইউটিউব চ্যানেল থেকে, আমাদের চ্যানেল থেকে আপনি ডিবেটে এসেছিলেন ব্যারিস্টার তুহিন আফরোজের সাথে। এই তুহিন আফরোজের সাথে ডিবেটে আসার পরবর্তী সময়ে আপনার এই কি এটা নিয়ে কোনো আপডেট, কি লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, এমন বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সুপ্রিয় উপস্থাপক, আমি আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনি সুদূর সিলেট থেকে আমাদের এই ক্ষুদ্র কুঠির ফয়েজিয়া মঞ্জিলে এসেছেন। ফয়েজিয়া মঞ্জিলের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। যে বিজ্ঞ উপস্থাপক জানতে চেয়েছেন, আপনারই মাধ্যমে আমি বিগত যে ডিবেট করেছিলাম, ডিবেটের পরবর্তী যে প্রতিক্রিয়া, সেই বিষয়টা জানার জন্য আপনি চেয়েছেন। আপনি প্রতিক্রিয়া, আমি ডিবেট করেছি, ডিবেটের পর অনলাইন সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া অলরেডি আপনি নিজেই দেখেছেন। আমি যখন ডিবেট করেছিলাম অত্যন্ত শান্তভাবে আমি সেদিন ডিবেটটি করেছিলাম এবং ডিবেটের মাধ্যমে যৌক্তিক কিছু বিষয় উদ্ঘাটন করার জন্য আমি চেষ্টা করেছি এবং ব্যারিস্টার তুহিন আফরোজ সাহেব অত্যন্ত অকপটেই এই বিষয়গুলোকে তিনি শান্তভাবে পজিটিভ উত্তর দিয়েছেন। এই জন্য আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ডিবেটের পর আপনি দেখেছেন বিজ্ঞ উপস্থাপক, জনগণের মাঝে যে পূর্বে হুট করে শ্বেতপত্র দেওয়ার পরে যে মানুষের মধ্যে যে একটা অস্থিরতা বিরাজ করেছিল উলামা একরামদের বিরুদ্ধে, এইরকম শ্বেতপত্র প্রকাশ করার পরে যে একটা উদ্বিগ্ন মনোভাব তৈরি হয়েছিল, আলহামদুলিল্লাহ আমার ডিবেটের পর এবং সেদিনের ডিবেটের পর কিন্তু তার একটা পজিটিভ দিক আমরা লক্ষ্য করছি। সাধারণ থেকে শুরু করে উপর পর্যন্ত সর্বমহলে যারা আছেন, আমার অনেকের সাথে দেখা হয়েছে এবং কথা হয়েছে। সকলের পক্ষ থেকে আমি অত্যন্ত পজিটিভ সাড়া পেয়েছি এবং সকলে এই বিষয়টাকে খুব পছন্দ করেছে। পাশাপাশি আপনি দেখেছেন আপনার ডিবেটের পরে কিন্তু ডিবিসিতে আমার একটা সাক্ষাৎকার গিয়েছিল। এই সাক্ষাৎকারের মধ্যেও আপনি দেখেছেন আমি যে বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যেরও একটা পজিটিভ দিক সারা বাংলাদেশ কিন্তু দেখতে পেরেছে। পাশাপাশি আমার ডিবেটের পরেই আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ওই যে শ্বেতপত্রের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে এই গণকমিশন উলামা একরামদের ব্যাপারে যে এরকম তালিকা দিয়েছেন, সে তালিকা আইনগত কোনো ভিত্তি নেই। তো সব কিছু মিলিয়ে আমার প্রতিক্রিয়া হলো যে শ্বেতপত্র প্রকাশ করার পরে যে উদ্বিগ্ন মনোভাব সৃষ্টি হয়েছিল, কিন্তু ডিবেটের পরবর্তী যে রিয়াকশান দেখেছি অত্যন্ত পজিটিভ দেখতে পাচ্ছি। উলামা একরামদের মধ্যে আমি দেখেছি যে দূরত্ব ছিল, সেই দূরত্বের জায়গাটাও কিন্তু ধীরে ধীরে পজিটিভ রূপ ধারণ করছে। আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাই যে আপনার ডিবেটের পরে আমরা শুনেছি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব একটি বিবৃতি দিয়েছেন যে এর কোনো ভিত্তি নেই, কিন্তু আপনি এই ডিবেটের আপডেট হিসাবে আপনি কতটুকু ফলপ্রসূ মনে করেন যে আপনি যে একটু নর্মাল ভাষায় ওনার সাথে কথা বললেন, আপনি অত্যন্ত নম্র ভাষায়, এই কারণটা কি, আপনার নেপথ্যের রহস্যটা কি আমরা জানতে পারি? জি, আসলে আমরা যেদিন ডিবেট করতে গিয়েছিলাম আপনার সঞ্চালনায় গ্রাম বাংলা 24-এ, আমাদের গেস্ট ছিল মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব ছিলেন এবং মাওলানা রেজাউল করিম আবরার সাহেব ছিলেন এবং আমাদের এই ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আমাদের গোলাম রব্বানী ভাই ছিলেন এবং পাশাপাশি আমাদের ব্যারিস্টার তুহিন আফরোজ সাহেব ছিলেন। তো এখানে আমি যদি হিসাব মিলিয়ে দেখি যে 4 জন আমরা পুরুষ, 1 জন ছিল এখানে মহিলা। তো এখানে আমি শান্ত হয়ে কথা বলার মূল কারণ ছিল যেহেতু একটা অভিযোগের সত্যতা কতটুকু, এই বিষয়টা যদি আমি উত্তেজিত হয়ে যদি আমি সেখানে প্রেজেন্ট করি,
তাহলে হয়তো আমি সত্য যে বিষয়টা স্বাভাবিকভাবে হয়তো আমি যারা অভিযোগ করেছেন তাদের কাছ থেকে আমি রিয়েলটা জানতে পারবো না। তারা আমার জবাব দেওয়ার ক্ষেত্রে আমার উত্তেজিত হওয়াটাকে ফলো করে আমার ব্যাপারে আবার নতুন করে আরেকটি উদ্বিগ্ন মনোভাব তাদের তৈরি হতে পারে। সেই জন্য আমি চেষ্টা করেছি যে 116 জন আলেমের মধ্য থেকে 35 জনকে যে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, ওই 25 জনের মধ্যে আমার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে আমি আমার অভিযোগগুলোকে ওনার সামনে প্রেজেন্ট করেছি এবং আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই, সত্যতা নেই, বাস্তবতা নেই। এবং তিনিও আমার সাথে এই বিষয়টা কিন্তু স্বীকার করে নিয়েছেন যে এইভাবে উচিত হয়নি। এবং 116 জন আলেমের শিরোনামে যে শব্দটা উল্লেখ করেছে জঙ্গি সন্ত্রাস, এগুলো আলেমদের সামনে যায় না। এটাও কিন্তু তিনি বলেছেন যে এটা যদি উল্লেখ না করে অন্য একটা করতাম তাহলে হয়তো এমন পেস লাগতো না। তাহলে সব কিছু মিলিয়ে কিন্তু নরম কথা বলার কারণে আমাদের মূল যে থিম বা টার্গেট এবং আসলে যে বিষয়টার সত্য উদ্ঘাটন করা, এটা যে সত্য উদ্ঘাটন হয়েছে, নম্র কথার দ্বারা যদি সত্য উদ্ঘাটন হয়ে যায় তাহলে এখানে বক্রতা পোষণ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এছাড়া উত্তেজিত হওয়ার কোনো কারণ সেদিন ছিল না। এখানে আমাদের অতিথি যারা ছিল তাদের কাহারও মাধ্যমে এমন কোনো উগ্রতা বা অস্থিরতার সৃষ্টি হয় নাই, অথবা যিনি ব্যারিস্টার তুহিন আফরোজ সাহেব আসছিলেন তাদের পক্ষ থেকে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই, এমন কোনো কথা আসে নাই যে কথার পরিপ্রেক্ষিতে আমি একটু উদ্বিগ্ন বা অথবা আমি রাগান্বিত হতে হবে। এই পরিবেশ ছিল না, কারণ ইসলাম তো যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। তো সুতরাং এটাও ইসলামের একটি পরিভাষা, শান্ত হয়ে কথা বলা, সেটা ইসলামের সৌন্দর্য। কখনো কখনো খানকার পীর রাজপথে বীর হয়ে রাস্তায় নামা, সেটাও কিন্তু ইসলাম। সাহাবায়ে কেরাম যে জিহাদ করেছেন ওরা কখনো কখনো নামাজে অস্ত্রসিক্ত ছিলেন, আবার কখনো কখনো তলোয়ারের জিহাদের ময়দানে নেমেছেন। তো সুতরাং আমার পরিবেশটা ছিল শান্তপ্রিয় একটি পরিবেশ, সেই জন্য আমি একটু শান্ত ছিলাম। সেখানে অস্থিরতা তৈরি করার কোনো কারণ ছিল না, সেই জন্য আমি সেই দিকে ডাইভার্ট হইনি। আরেকটা বিষয় আপনাকে তো বলবো, যে ডিবেট পরবর্তী আলিম সমাজের কৌশল হিসেবে আপনি এটা ব্যবহার করেছেন যে ওনার কাছ থেকে যে ডিবেট পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী এটা বিবৃতি দিচ্ছেন, এতে কি মনে করেন আলিম সমাজের জন্য একটা উপকার হয়েছে বলে আপনি মনে করেন? না, উনি প্রধানমন্ত্রীকে আপনি কোনো ধন্যবাদ দিবেন এই বিষয়ে? না, অবশ্যই। আমি যখন দেখেছি যে তারা গণকমিশন যখন শ্বেতপত্র দুদকের হাতে জমা দিয়েছিল, যে সারা দেশের মানুষের থিম ছিল এটা, মনে হয় এটা তারা তো এমনিতে করে নাই তালিকাটা, অবশ্যই তাদের পিছনে কোনো ধরনের রাষ্ট্রীয় কোনো ইন্ধন আছে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন পরের দিন আইনগত ভিত্তি নেই বলে তাদের তালিকাকে উড়িয়ে দিয়েছেন, তাহলে সেখানে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারকে দোষারোপ যে করা, অন্তত পর্যন্ত আপাতত দোষারোপ করার কোনো কারণ এখানে আছে বলে আমি আর মনে করি না। যদি নেক্সট এটাকে কেন্দ্র করে যদি রাষ্ট্রীয়ভাবে যদি আবারও কোনো ধরনের কোনো এই দুদকের কাছে জমা দেওয়ার শ্বেতপত্র নিয়ে যদি কোনো ধরনের উদ্বিগ্ন পরিবেশ সৃষ্টি হয়, তাহলে হয়তো আমরা সেদিন পর্যন্ত অপেক্ষা করব যে কোনো ধরনের অবস্থা সৃষ্টি হয় কিনা। যে কোনো মহল থেকে যদি এই বিষয়গুলো আসে তাহলে অবশ্যই সেই বিষয়টা কিন্তু তীব্র নিন্দায় জ্ঞাপন করারই সুযোগ রাখে। কারণ এখানে উলামায়ে কেরামদের ব্যাপারে যে কোনো এরকম সিদ্ধান্ত নিতে গেলে আচমকাভাবে এরকম সিদ্ধান্তটা জাতি মেনে নেয়নি। আশা করি ভবিষ্যতে এরকম বিষয় বাংলাদেশে প্রকাশ হওয়ার আগে অন্ততপক্ষে মূল ক্যাবিনেটে আলোচনা করে যাচাই বাছাই করে যারাই করবে, ঠিক আছে। এবার দুর্নীতির মামলা হোক অথবা রাজনীতিবিদের বিরুদ্ধে হোক, উলামায়ে কেরামদের বিরুদ্ধে হোক, যারাই অভিযোগ করবে অত্যন্ত সুচিন্তিতভাবে অভিযোগ করবে, যেন অভিযোগের মধ্যে কোনো অভিযোগের যেন সত্যতা থাকে, ভিত্তিহীন কোনো অভিযোগ। দেশবাসী যেমন এখন অবশ্যই সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি। ভবিষ্যতের জন্য উলামায়ে কেরামদের ব্যাপারে যে কোনো ছলে বলে কৌশলে ধর্মের এই জায়গাটা যেন কারো মাধ্যমে প্রশ্নবিদ্ধ না হয়। আমি তো মনে করি এই তালিকা প্রকাশ করে যারা গণকমিশনে যারা এই তালিকা প্রকাশ করেছে তারা নিশ্চয়ই রাষ্ট্রের ভাবমূর্তি এবং সরকারের ইমেজকে নষ্ট করার জন্য এই কাজ করেছে, ঠিক আছে। তো সেই জন্য এইরকম দুঃসাহস যেন কেউ না করে, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যালার্ট থাকা এবং সুনির্দিষ্ট চিন্তা শক্তি প্রয়োগ করা আমি মনে করি খুবই প্রয়োজন। ধন্যবাদ।